প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে দুজন অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন রেজাউল করিম রনি, সম্পাদক জবান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন ডাক্তার জাহেদুর রহমান, রাজনীতি বিশ্লেষক, আপনাকেও স্বাগত। ডাক্তার জাহেদ, আপনার কাছে প্রথমে শুরু করি। সর্বশেষ খবর দিয়ে শুরু করে আপনার বিশ্লেষণ চাইব। সেটা হলো, কেন্দ্রীয় কমিটি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল কমিটি স্থগিত ঘোষণা করেছে। কারণটা তো আপনি নিশ্চয়ই জানেন যে চাঁদাবাজি আর অভিযোগে তাদের কয়েকজন সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। তো এরা যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাদের নেতৃত্বে এত বড় একটা ফ্যাসিস্ট সরকারের পতন হলো, তাদের এই ধরনের আচরণকে কিভাবে দেখেন? ধন্যবাদ। আমি একটা জিনিস একটু দ্বিমত প্রকাশ করি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই গণঅভ্যুত্থান হয়েছে এবং শেখ হাসিনার পতন হয়েছে বলে আমি মনে করি না। আমি যে ভাষাটা ব্যবহার করি, যে মুভমেন্টের সামনে তারা ছিলেন, তাদেরকে আমরা দেখেছি, ওনারা সামনে আছেন, তারা বিভিন্ন কর্মসূচি ডেকেছেন। নেতৃত্ব বললে সেটা অর্গানাইজ করার প্রশ্ন থাকে, নেতৃত্ব বললে সেটাকে পুরো গাইড করার প্রশ্ন থাকে, সুনির্দিষ্ট ম্যানিফেস্টো থাকে, অনেক কিছু থাকে। ছিল না। এটা অত্যন্ত অর্গ্যানিক একটা ম্যাস আপরাইজিং, বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয় নাই। পৃথিবী একদিন এটা স্টাডি করবে নিশ্চয়ই। এখানে পলিটিক্যাল পার্টিস ছিল তার মতো করে, এর বাইরে ছিল বিভিন্ন সংগঠন ছিল, এবং একদম স্পন্টেনিয়াস নাগরিকরা ছিল যারা কোনোভাবে অর্গানাইজ ছিল না। এখন তারা এটা যেটা করলেন, এটা আমি কোনো অবাক হই নাই। আমরা কেন যেন মনে করেছি, কেউ খুব এক্সপেক্ট করেছি, যদি আমাদের একটা ইতিহাস আছে যে তারা অসাধারণ কিছু হয়ে যাবেন এরপর। তারা কেউ অসাধারণ মানুষ নন। এই মাটিতে যেমন মানুষ হওয়ার কথা তেমনই মানুষ। ধরুন ৭১ সালে বাংলাদেশ এই রকম পরিস্থিতি তো ছিল না। আমাদের সমাজ এত করাপ্ট হয়ে যায়নি, এত নোংরা হয়ে যায়নি। আমি একটা উদাহরণ দিই। আমরা কি আজকে আমাদের সমাজে কাউকে প্রশ্ন করি? কেউ একজন চাকরি পেলো সরকারি, কদিন না যেতে একটা গাড়ি কিনে ফেললো, একটা ফ্ল্যাট কিনে ফেললো, কেউ কি প্রশ্ন করি যে এটা কিভাবে হয়েছে? সে কি এটা লুকায়? এতটাই সব খোলামেলা। আমাদের অভিভাবকরা চান তাদের সন্তানরা সরকারি চাকরি পাক, বিসিএস পাক, এবং সেই ক্যাডারগুলো সবচেয়ে বেশি লুক্রেটিভ, যেগুলোতে উপরি আয়ের ব্যবস্থা আছে। কিন্তু ৭১ সাল তো এত খারাপ ছিল না। ইভেন আমি যে সময়টা বেড়ে উঠেছি সেই সময়ও বাংলাদেশের অবস্থা এত খারাপ ছিল না। কিন্তু এই ৭১-এর পরেই আমাদের মুক্তিযুদ্ধ করে আসারা, এনারাও ঝুঁকি নিয়েছেন, কিন্তু যিনি মুক্তিযুদ্ধ করতে গেছেন ট্রেন্ড মিলিটারির বিরুদ্ধে, তিনি ট্রুলি জীবন হাতে নিয়ে দাঁড়িয়েছেন। মাসের পর মাস কষ্ট করে থেকেছেন, খেয়েছেন, জ্বরে পড়েছেন, জীবন দিতে উৎসর্গ করতে প্রস্তুত মানুষজন। কিন্তু সেই মানুষরাই পরবর্তীতে অনেক অনিয়মের সাথে জড়ালেন। এবং এটার জন্য আমি প্রায় যে উদাহরণটা দিই, আমি অগাস্ট মাসেই এদের কারো কাণ্ডের কারণে ওইটার রেফারেন্স দিয়ে কথা বলেছিলাম। ৭৩ সালে খান আতাউর রহমান আবার তোমরা মানুষ নামে একটা সিনেমা বানিয়েছিলেন। তার মানে হচ্ছে মুক্তিযুদ্ধ করা তরুণরাও এর মধ্যে জড়িয়েছে, এসবের মধ্যে জড়িয়েছে। সেই তুলনায় এখনকার সমাজ আরও অনেক বেশি খারাপ। তারা এগুলো করারই কথা ছিল, আমি এভাবেই বলি। সুতরাং ওই সময় তারা ওই মুভমেন্ট করেছেন, তারা সামনের সারিতে ছিলেন। তারা এখন অনেক বেশি ক্রেডিট ক্লেম করতে চাইছেন যে তারা অনেক বেশি সাধু মানুষ, তারা সমাজের সব পঙ্কিলতা থেকে মুক্ত। নট নেসেসারিলি। আরেকটা কথা একটু বলে রাখা ভালো, ১ বছর তো পার হচ্ছে। আমি এখন জুলাইতে এই কথাগুলো প্রকাশ্যে বলা শুরু করেছি। দেখুন, এরা প্রথম রাস্তায় নেমেছিল বিসিএস চাকরির কোটা আবার ইম্পোজড হচ্ছে সেটার প্রতিবাদে। তো উনি বিসিএসের কোটা যদি উঠে যায়, তার বিসিএসের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়ে। তো ক্ষমতাতে ছিল শেখ হাসিনা। তার মানে শেখ হাসিনা সরকারের অধীনে তারা চাকরি করতে চেয়েছে। আমরা কি কোনো তরুণকে বলতে শুনেছি যে আমি শেখ হাসিনাকে সার্ভ করব না, আমি বিসিএস দিতে চাই না? দেখিনি এই প্রকাশ্যে। এবং তাদের চয়েস ইন মোস্ট অফ দ্য কেসেস, যে কেউ সার্চ করলেই দেখবেন, প্রশাসন এবং পুলিশ, যে দুটো ক্যাডার শেখ হাসিনাকে ক্ষমতায় থাকার জন্য সব হেল্প করেছে। বিরোধী দলকে দমন পীড়নের জন্য পুলিশ, নির্বাচন ম্যানিপুলেশন থেকে শুরু করে রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, এবং সরকার যত প্রজেক্ট, যত চুরি আছে, সব এদের মাধ্যমেই হয়। তারা তো সেই ক্যাডারগুলোতে যেতে চেয়েছেন। তো আমরা কেন মনে করছি তারা খুব বিপ্লবী, কেউ বিপ্লবী চিন্তার মানুষ? আমি বলছি না সবাই করাপ্ট হবেন। বিসিএস চাকরি দিয়ে যারা চাকরি করেন তার বিরাট একটা অংশ করাপ্ট না? এর মধ্যে কি যারা চাকরি পেতেন, এদের যদি কোটা তুলে নেওয়া হতো, এরা কি অনেকেই করাপ্ট হতেন না? তারা দুর্নীতিবাজ হয়ে উঠতেন। তারা যেতে চেয়েছেন ওখানে, তারা বৈষম্য বিরোধিতার কথা বলছেন, কিন্তু তিনি এমন একটা চাকরিতে যাচ্ছেন যেটা আদতে সমাজে বৈষম্য তৈরি করে। খেয়াল করুন, আপনি যদি যান, আপনি সরকারি ফ্যাসিলিটিসটা ছাড় দিলাম, যদি এই ফ্যাসিলিটিস আমরা প্রশ্ন করি,
আমাদের এই গরিব দেশে এত ফ্যাসিলিটি এদেরকে দেওয়া উচিত কিনা, যেটা বৈধ কাগজে কলমে। আর অবৈধ আর্নিং যদি চিন্তা করেন, এই সমাজে বৈষম্য সৃষ্টি করার, তার ফিনান্সিয়াল গ্রেড, তার সোশ্যাল অবস্থান সব কিছু মারাত্মক রকম পরিবর্তন করে দেওয়ার একটা চাকরি হচ্ছে ওটা, বৈষম্যের চাকরি। সেটা আবার করতে গিয়েছেন, সেটার সামনে তারা বৈষম্য বিরোধী, এটা একটা খুবই অ্যাপিলিং শব্দ, এটা সামনে এনেছিলেন। কিন্তু আসলে ঘুরে ফিরে আমরা ওই মানুষ, আমি এটাকে খুব খারাপভাবে দেখছি তাও না, কিন্তু আমি বলছি আমার এক্সপেক্ট করার দরকার নাই। একটা সমাজে যখন পচে যায় সব কিছু, শেখ হাসিনার, আমরা সেই অর্থে কখনো খুব ভালো সোসাইটি এখানে ছিলাম না, কিন্তু শেখ হাসিনার 15 বছর এটাকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে এই তরুণরা এর বাইরে থাকবে মনে করার কোনো কারণ নেই। আজকে তাদের সুযোগ এসছে, তারা করছেন। এ না হয় চাঁদাবাজি ধরা খেলো বলে বৈষম্য বিরোধীরা কি জানেন না যে এই ঘটনা আরও হচ্ছে বিভিন্ন জায়গায়? যারা নেতৃত্বের পর্যায়ে আছে, অনেকে তুলনায় একটু কম খারাপ মনে হতে পারে, তদবিরবাজি সমানে করেছেন। এই তরুণদের বিরাট একটা অংশ এগুলোর সাথে জড়িয়ে পড়েছেন। ওর পদোন্নতি, ওর বদলি, ওই প্রজেক্ট পাওয়ানো, ওইটা করা সেইটা করা, সমানে এগুলো করছেন। আমরা দেখি তো, বারবার বলছি, এগুলো আমরা এই সোসাইটিতে আমরা থাকি, এসব কাজ যারা করতে যান তারা এসব করে বেড়াচ্ছেন। মন্ত্রণালয়গুলোতে ছাত্র প্রতিনিধি ছিল, তারা ফর্মালি এবং এর বাইরে ইনফর্মালি মারাত্মক রকম এম্পাওয়ার করা হয়েছে, এবং সরকার মনে করেছে এদেরকে মাঠে রাখতে চায়, তাদেরকে কিছু বেনিফিট দিয়ে যদি মাঠে রাখা যায়, তাদের যেহেতু কোনো মাঠের শক্তি নাই, এদেরকে রেখে তাদের এক ধরনের একটা মাস্টার প্ল্যান ছিল। সো যা যা করছে ভেরি মাচ প্রেডিক্টেবল, অবাক হওয়ার কিছু নেই। যে রেজাউল করিম রনি, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন, বিশেষ করে যেটা ডক্টর জাহেদ বললেন যে এটা ঠিক আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা করেছে তারা সামনের সারিতে ছিল, নেতৃত্বের ক্রেডিট যদি নাও দিতে চান, আপনি প্রায় বিভিন্ন জায়গায় বলেন যে 5 আগস্টের আলোকে রাজনীতি হওয়া দরকার। সেই রাজনীতির জন্য তো যেই তরুণ সমাজকে দেখে মানুষ উদ্বুদ্ধ হয়েছিল, তাদের যদি এই আচরণ হয়, আবার যদি তারাই যদি নতুন বন্দোবস্তের কথা বলেন, তাহলে কোন জায়গায় মানে দাঁড়াচ্ছে কি? ওকে, ধন্যবাদ। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। এখানে খুব ইন্টারেস্টিং একটা আলাপ আপনারা তুলছেন। দেখেন, বৈষম্য বিরোধী থেকে আগে কিন্তু উমামা পদত্যাগ করছে, এবং উমামা পদত্যাগ করার যে যে কারণগুলো বলছিল সেগুলো কিন্তু এখন আজকে সামনে আসছে। তার পোস্টগুলো আপনি আজকে একটা পোস্ট দিয়েছেন, দেখছেন, রাইট? তো সেটা একটা আলোচনা। আর একটা হলো, দেখেন এখানে আমি শুরু করি এই জায়গা থেকে, বৈষম্য বিরোধী কথাটা কত মধুর, তাই না? কিন্তু বৈষম্য হলো ন্যাচারাল ফেনোমেনা। আপনি বৈষম্য বিরোধী যখন কোনো কিছু বলেন, আপনি অ্যাগেনিস্ট নেচার, এমন একটা হাইপোথিসিস, এমন একটা মেসানিক জায়গায় আপনি ফাংশন করেন যেটা আসলে অ্যাচিভেবল না। যেটা অ্যাচিভেবল সেটা হলো রাইটস। আপনি বৈষম্য মুক্ত সমাজ, বৈষম্য মুক্ত পৃথিবী, বৈষম্য মুক্ত পরিবার, বৈষম্য মুক্ত আপনার জীবন কায়েম করতে পারবেন না। প্রকৃতির মধ্যেই বৈষম্য আছে, কিন্তু আপনি যেটা পারবেন মানুষ হিসেবে সেটা হলো, যেমন ধরেন আপনি উদাহরণ দেন, একজন ব্যারিস্টারকে আর একজন মুচিকে আপনি সমান করতে পারবেন না। সমাজের, পৃথিবীর কোনো সমাজে সমান করা সম্ভব না। এই জন্য সাম্যবাদের যে মার্কসের যে একদম সুপার হাইপোথিসিস, এটা ফেল করছে কেন? কারণ এটা ভিশনের দিক থেকে, চিন্তার দিক থেকে অনেক বড়, কিন্তু এটা প্র্যাকটিক্যাল না। এটা একটা ইউটোপিয়ান চিন্তা, বায়বীয় চিন্তা। প্র্যাকটিক্যাল হলো কি, আপনি মুচিকে মুচির অধিকারটা দেন, ব্যারিস্টারকে ব্যারিস্টার রাইটস দেন, কিন্তু সে ব্যারিস্টার সমাজের একটা উচ্চ পর্যায়ে আছে, এই জন্য সে মুচিকে এক্সপ্লয়েট করবে, রিক্সাওয়ালাকে এক্সপ্লয়েট করবে, এই জায়গাটা আপনি বন্ধ করেন। কিন্তু রিক্সাওয়ালা এবং ব্যারিস্টার এবং একটা অন্য পেশাজীবী সমান, ইকুয়াল, বৈষম্য থাকবে না, এটা হবে না, থাকবেই। জীবনের আপনার চক্রের মধ্যেই এই জিনিসটা ন্যাচারালি আছে। এটা সহজ উদাহরণ দিয়ে বললাম। তো ফলে আপনি যেটা করবেন, ফলে আপনি বৈষম্য বিরোধী নাম দিয়ে আপনি যখন আশা করেন, ফলে এই ফ্রন্ট সামনে এরকম একটা ব্যানার দিয়ে আসার কারণে যেটা হয়েছে, জনগণের মধ্যে এমন একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে আপনার এইটা একটা জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে বাংলাদেশ মনে হয় রাতারাতি। পৃথিবীর কোনো দেশে অভ্যুত্থানের পরে, হ্যাঁ, আপনার এই ধরনের রাতারাতি পরিবর্তন হয় না। পৃথিবীর কোনো আপনি যদি 8-10টা ক্লাসিক্যাল বিপ্লবের উদাহরণ দেন, এখানে তো বিপ্লব হয় না, হয়েছে অভ্যুত্থান। বিপ্লবের উদাহরণ স্টাডি করেন, দেখবেন যে অভ্যুত্থান বা বিপ্লবের পরে ঘটনা কী ঘটে। ঘটনা হইল অভ্যুত্থানটা কেন হয়, এটা অনেক ব্যাখ্যা আমরা দিছি। আরেকটা জায়গা থেকে বলি, সেটা হলো যে ভিকটিমহুডের একটা ঐক্য হয়। ধরেন আওয়ামী লীগের সুবিধাভোগী, সে ওই আন্দোলনে নামছে, কিন্তু তাহলে আপনি বলবেন যে তাহলে ও কীভাবে ভিকটিম হইলো? ও ভিকটিম হয়েছে ওই হত্যা দেখতে পারতেছিল না, ও নিতে পারতেছিল না, এটা ইমোশনালি তাকে ভিকটিম বানাইছে, এই জন্য সে রাস্তায় নামছে। কারণ দীর্ঘদিন বাপ দুর্নীতিবাজ আওয়ামী লীগের, হ্যাঁ, আপনার দামি দামি আইফোন কিনা দেয়, সেই ছেলে নেমে গেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। কেন নেমে গেছে? এটা নিতে পারতেছিল না সে।
আবার একটা গৃহবধূ, একটা স্কুলের বাচ্চা, একটা কর্পোরেট, একটা প্রাইভেট, সব মিলে এই যে ভিকটিমহুডের যে কমন ঐক্য, তার মধ্যে দিয়ে আপনি একটা পপুলার আপরাইজের মধ্যে দিয়ে হাসিনার পতন ঘটাইছেন। কিন্তু এরপরে আপনি যে শাসন কাঠামোর মধ্যে দিয়ে দায়িত্ব নিচ্ছেন সেইটা একটা ফ্যাসিস্টিক কাঠামো। তার মানে ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা ঘটলো যে অভ্যুত্থানের পরে শুধু ফ্যাসিস্ট সরকার, তার কয়েকটা গুরুত্বপূর্ণ লোক, কতিপয় মাফিয়া, তারা পলায়ন করলো বা অপসারিত হইল। এই এন্টার কাঠামো আপনি অটুট রাখলেন, সেই কাঠামোতে আপনি এসে বসলেন ক্ষমতায়। ফলে আপনার ক্ষমতা চর্চার ধরনটা এন্টার আগের যে ধরন ছিল তার থেকে কোনোভাবেই আলাদা হবে না, হওয়া সম্ভব না। এই জন্য আপনি দেখবেন এখনও সচিবালয়ে তদবির চলে, এখনও ঘুষ বাণিজ্য চলে, এখনও চারদিকে আওয়ামী কাঠামো যেভাবে ফাংশন করতো আপনার সমাজ সেভাবে ফাংশন করে। কিছু কিছু জায়গায় আপনি হয়তো এই ব্যাপক ধরেন এই যে রাস্তাঘাটের চাঁদা, সিন্ডিকেট, জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে তাও কেটে কিছুদিন আপনি নিয়ন্ত্রণ রাখেন, আবার আস্তে আস্তে ওই জায়গায় চলে যায়। ফলে আমি বলতেছি আপনি এই যে পুরো কাঠামোটা, সেই কাঠামোর পরিবর্তন হয় নাই, শুধুমাত্র শাসকের পরিবর্তন হয়েছে। এবং এইটা তো হাসিনা পতনের কোনো আন্দোলন ছিল না, যেটা সায়েদ ভাই আলোচনা করলেন। আন্দোলনটা ছিল কোটার দাবিতে। আন্দোলনের বাই প্রোডাক্ট হিসেবে হাসিনার পতন হয়েছে। ফলে এই আন্দোলনের যদি আপনি যেটা মাস্টার মাইন্ড বলেন বা লিডিং বলেন, সেই আন্দোলনের লিডারশিপটা কীভাবে তৈরি হয়েছে? খুবই অর্গানিক্যালি তৈরি হয়েছে। এই জন্য আমরা বললাম যে এই আন্দোলনের কর্তার সাথে হলো প্লুরাল কালেকটিভিটি। এটার ক্রেডিট একমাত্র শহীদদের, জীবিত কোনো লোকের কোনো ক্রেডিট নেই, আছে শুধু দায়িত্ব। যে জায়গায় আপনি প্রশ্ন করলেন যে তাহলে এই দায়িত্বটা কোথা থেকে আসলো, তাহলে অভ্যুত্থানে কোনো রাজনীতি থাকে না, অভ্যুত্থানে থাকে একটা স্পিরিট। যে স্পিরিটটা আপনি অর্জন করছেন সেটা খুবই পবিত্র এবং হোলি। এবং স্পিরিট কী করে? স্পিরিট হলো, স্পিরিটকে বলা যায় আপনার হেগেলিয়ান সেন্সে যে এটা ইঞ্জিন অফ হিস্ট্রি, ইতিহাস তৈরি করবার। এবং ইতিহাস তৈরি করবার মানে আপনার বর্তমানকে আপনি প্রজেক্ট করবেন, আগামীতে আপনি কেমন দেশ, জনগোষ্ঠী বা রাষ্ট্র দেখতে চান সেটার আলোকিত আপনি আপনার ইতিহাসকে প্রজেক্ট করবেন। সেইটার একটা ইঞ্জিন বা চালিকা শক্তি হইল আপনার এই যেটাকে আমরা স্পিরিট বলি, বা বরম একটা আপনার বলবেন যে উদ্দীপনা, বা যে কিন্তু যারা এই উদ্দীপক তারাই তো এখন এই উদ্দীপক হিসাবে আপনি যে সিঙ্গেল আউট করছেন যে হ্যাঁ, এখানে কি এই যে ধরেন জেন জি জেনারেশন বললাম, এটা এই 24-এর জাতির পিতামাতা কারা? কোনো বৈষম্য বিরোধী না, কোনো জামাত না, কোনো বিএনপি না, এন্টার জেনারেশন। এটা একটা জেনারেশনের মুভমেন্ট, এটা আমাদের বুঝতে হবে। এই জেনারেশনের সব লোক ফেরেস্তা তো হবেই না, অবশ্যই ফেরেস্তা হওয়ার কোনো কারণ নাই। তো ফলে এই জন্যই তো বলতেছি এটার কোনো রাজনীতি নাই। যে ছেলেটাকে আপনি দেখতেছেন লিড দিতে, ওর কাছ থেকে আপনি রাজনীতি আশা করছেন কেন? ওর কাছ থেকে আপনি এই জিনিসটা আশা করছেন কেন? এটা তো আপনাকে নির্মাণ করতে হবে। এই যে একটা সলিডারিটি আপনি 5 তারিখে অর্জন করলেন, আপনি যে মনে করলেন যে এইভাবে পাখির মতো গুলি করে মারা অন্যায়, আমি দাঁড়াইলাম, যেতে আমার জীবন গেলেও আমি দাঁড়াবো। হ্যাঁ, এই যে সলিডারিটি, এই সলিডারিটির আলোকে আপনার পলিটিক্স লাগবে। কিন্তু 5 তারিখের আলোকেই পলিটিক্স তৈরি হয়ে গেছে। এবং 71-এ যেরকম একটা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা শুরু করছিল, এখন একদিকে জুলাইয়ের গাদ্দার, আরেকদিকে জুলাইয়ের ঠিকাদার। এইভাবে যদি আপনি দেশকে নিয়ে যান, তাহলে আপনি তো পুরানা যেই আপনার ন্যারেশন বলেন, বয়ানের মধ্য দিয়ে যেভাবে দেশ বিভক্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত, সেই রাজনীতি করছেন। ফলে এই জন্য আমাদের 24টাকে বুঝতে হবে যে আমাকে যখন আমরা বলি 5 তারিখের আলোকে রাজনীতি লাগবে, মানে কি? মানে হলো পলিটিক্স। এতদিন রাজনীতি যেটা হয়েছিল যে রাজনীতি আপনি করবেন, তারপরে হলো টাকা পয়সা লুটপাটের একটা হাতিয়ার বানাবেন। হ্যাঁ, আপনার 5 কোটি টাকা দিয়ে নমিনেশন নেবেন, 50 কোটি টাকা চুরি করবেন। এখন সেটা না, এখন হলো ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। এই যে আপনি 5 তারিখে নেমে গেলেন, যে অবস্থায় ছিল, এই যে নামে গেল, সলিডারিটি দেখাইলেন, এইটাই রাজনীতি। আপনি জনগণের সাথে দাঁড়াবেন। কিন্তু এখন আপনি যদি মনে করেন অভ্যুত্থানটা ব্যর্থ হয় কেন, যে আলোচনাটা করতে চাচ্ছিলাম, এটা একটু 1 মিনিট বলে শেষ করি। ব্যর্থ হয় কারণ হইল অভ্যুত্থানের পরে এই যে সলিডারিটি অর্জন হয়, এরপরে একটা বড় অংশ যারা অভ্যুত্থানের নেতৃত্ব দান করে তাদের মাধ্যমে অভ্যুত্থান ফেল করে। বেশিরভাগ ক্ষেত্রে কেন ফেল করে? তারা এই সলিডারিটির দিকে আর মনোযোগী থাকে না, তারা মনোযোগী থাকে ক্যাবিনেট গঠনের দিকে, ক্ষমতার ভাটোয়ারের দিকে, ক্ষমতার হিস্সা আদায়ের দিক থেকে। এবং ক্ষমতার হিস্সা আদায় তাদের করতে হয় কিভাবে? করতে হয় হলো এই পুরানা কাঠামোর মধ্যেই যায় বসতে হয়। বসার মধ্য দিয়ে এই তখন জনগণ আরও ব্যাপক বঞ্চিত হয়, ডবল বঞ্চিত হয়। কারণ হলো জনগণ যেই ইমোশন, যেই কমন ভিক্টিমহুডের মধ্য দিয়ে একটা ঐক্যবদ্ধ অবস্থায় গিয়ে এবং জীবনের রিস্ক নিয়ে এই অবস্থার পরিবর্তন করলো, আপনি সেইটার আলোকে রাজনীতি করতেছেন না। আপনি রাজনীতি করতেছেন আপনার মাথায় একটা ক্ষমতার কাঠামো আছে, আপনি নিজেকে ক্ষমতায়িত করবেন, ক্ষমতায় কিভাবে আপনি আপনার হিস্সা আপনার কি বলে যে কায়েম করবেন, সেই আলোকে আপনি তখন ক্যাবিনেট সংস্কার হাবিজাবি এগুলোর দিকে মনোযোগী হয়ে যান। জনগণ যেরকম রাস্তায় ছিল ওরকম রাস্তায় থেকে যায়। এই জন্য ব্রেক্টের বিখ্যাত আপনার কবিতার লাইন আছে, এরকম পুরোটা না বললেও এরকম বলতে হবে যে আপনার বিপ্লব হবে, অসুবিধা নাই, হ্যাঁ, ভিক্ষুকই থেকে যাবে। হয়তো আগে ভিক্ষুক ঘোড়ায় ভিক্ষা করতো, এরপরে হাইটা ভিক্ষা করবে, তার ঘোড়াটাও নিয়ে যাবে। অনেক ধন্যবাদ।
ডাক্তার জাহিদুর রহমান যেটা বলতেছিল যে হয়তো আগের থেকে বেশি দিতে হবে, কিন্তু এই যে আমি চাঁদাবাজি নিয়েই আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো চাঁদা আছে, ঘুষ আছে। একটা দলের প্রধান অন্যতম নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এক ব্যবসায়ী বরাত দিয়ে সম্প্রতি বলেছেন যে আগে ঘুষ দিতে হতো 1 লাখ, এখন দিতে হয় 5 লাখ। তার মানে এই অভ্যুত্থানের পরে যদি এইরকম পরিস্থিতি কেন তৈরি হবে, আর তৈরি হয়েছে বলে কেন তৈরি হয়েছে বলে মনে করেন? আমি আসছি, রনি যেটা বললেন সেটার সাথে একটা জিনিস একটু যোগ করি। সেটা হলো মানে এই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই শক্তিগুলো এইভাবে ভাববে, আই রিপিট, এইভাবে ভাববে, এই এক্সপেকটেশনটাও ঠিক না। আমি শুরুর অংশে যে কথাটা বলেছিলাম, ও কেন এসেছিল আসলে, ও খুবই টিপিক্যাল একটা পচে যাওয়া সমাজের একজন প্রতিনিধি। আমি এদের কথা শুধু বলছি না, গত কয়েক বছরে বাংলাদেশে বিসিএস পরীক্ষা দেওয়াটা একটা ক্যান্সারের মতো হয়েছে। আপনার বয়স শেষ হওয়া পর্যন্ত আপনি বিসিএস পরীক্ষা দেওয়া বন্ধ করবেন না। বিসিএস পরীক্ষা দিয়েছে মানে আমরা তো দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে লাইন দিয়ে শুধু বিসিএস প্রস্তুতি নিয়েছে। তাদের ফার্স্ট ইয়ার থেকে প্রচুর স্টুডেন্ট যারা একটু দুর্বল সাবজেক্টে পড়ে, তারা অন্য কিছু পড়ে না, বিসিএস পড়ে। কি আছে এর মধ্যে? আপনি কেন এত ক্রেজি? ভালো চাকরি আছে, ধরুন আমি নাম বলছি, বাংলাদেশ ব্যাংকের এডি, খুবই ভালো চাকরি। ওই চাকরি ছেড়ে চাকরির মধ্যে থেকে ক্রমাগত বিসিএস দিচ্ছে, আবার বিসিএস এ থেকে ক্রমাগত পরীক্ষা দিচ্ছেন প্রশাসন পুলিশ হওয়ার জন্য। দ্যাটস মোর দেন এনাফ টু সে অ্যাবাউট দিস ইয়াং পিপল। আই এম সরি এভাবে বলার জন্য, আমি ওদেরকে ওভার এস্টিমেট করি না একেবারেই। বিএনপির সবচেয়ে বড় ভিকটিম তো বিএনপি, আনডাউটেডলি, শেখ হাসিনার অত্যাচারের ক্ষেত্রে। কিন্তু তার চাওয়া কি ছিল? এই যে আজকে চাঁদাবাজির অভিযোগ আসছে বিএনপির অনেকের বিরুদ্ধে, এরা বছরের পর বছর লড়াই করেছে, এবং এদের মধ্যে এটা অনেকের মধ্যে এই স্বপ্ন ছিল তার দল যদি ক্ষমতায় আসে তখন সে চাঁদাবাজিটা করতে পারবে। তখন আওয়ামী লীগ করছিল। আমরা পছন্দ করি বা না করি, আমাদের পলিটিক্যাল সিস্টেম সোফার এরকমই। আপনাকে প্রচুর কর্মী বাহিনী পুষতে হয়, এদের বিরাট একটা অংশ ফুল টাইম কাজ করতে হয়। ও তাহলে কি করবে? সেই সিস্টেমটা এইভাবে হয়েছে। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে, আমি কথা শুনতে খারাপ লাগবে বলে ফেলি, মানে আমরা এগুলো মেনেও নিয়েছিলাম। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ কি ছিল, এগুলোকে এমন একটা লেভেলে তিনি নিয়ে গেছেন যেটা আর আমরা নিতে পারছিলাম না। আমাদের একজন সরকারি চাকরি করে একজন সচিব 30-40 কোটি টাকা বছর শেষে থাকবে তার, এটা আমরা আমাদের সোশ্যাল সেটেলমেন্টও হয়ে গেছিলো। এবং আমাদের, আবারও বলছি, সমাজ, আমাদের পিতামাতারাও চাইতেন তাদের সন্তান এই জায়গায় যাক। কিন্তু আমরা দেখলাম শেখ হাসিনার বরাতে তার পিয়ন 400 কোটি টাকা কামায়, থানার একটা ওসি কয়েকশো কোটি টাকা কামাচ্ছে। এটা আমাদের সমস্যা হতে শুরু করলো, আমরা এটা আর নিতে পারিনি। এটা হয়তো আরও থাকতে থাকতে এটাও হয়তো সহজীকরণ হয়েছে। তো তাহলে যে কথাটা বলছিলাম, আমরা পারছি না কারণ আমাদের প্রত্যেকের ডাইভার্স চিন্তা ছিল, এবং একটা স্পন্টেনিয়াস কালেকটিভ লিডারশিপের যেমন সুবিধা আছে, সুবিধা হলো আপনি কাউকে ধরে আর বন্ধ করতে পারেন। আপনি 6 জনকে ধরে নিয়ে গিয়েছিলেন, কিন্তু এটা কোথাও না কোথাও থেকে এটা আবার ক্লিক করেছে, কারণ জনগণ আসলে শেখ হাসিনার পতন চেয়েছে। অনেকে 3 তারিখের কথা বলে, এনসিপি খুবই উদাহরণ দেয়, নাহিদ ইসলাম এক দফা ঘোষণায় বলেছেন শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। আমি একটা থট এক্সপেরিমেন্ট করতে বলি, ধরুন নাহিদ ইসলাম 3 তারিখে বলল শেখ হাসিনার পতন এবং আগামী 10 বছর সামরিক শাসন, জনগণ ঘরে ফিরে যেত 3 তারিখে? আমি মনে করি না। দ্যাট মিনস আমাদের মধ্যে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন হতে হবে, বা সেটা কিভাবে হতে হবে, এই চিন্তা মেজর জায়গাগুলোতে ছিল না। এবং আমি একটু আর্গু এটাও করব, যে সিস্টেমের মধ্যে আমরা দেখছি সেটা কেন এই জায়গায় গেল, আমি সেই জায়গায় আসবো, এটাও আসলে ইনএভিটেবলি আমাদের একটা সময় পর্যন্ত নিয়ে যেতে হবে। আমি প্রায় একটা কথা বলি, স্টেটের স্ট্রাকচার আপনি পাল্টাতে পারেন, স্টেটের আপনি ইনস্টিটিউটগুলোর আইনগতভাবে পরিবর্তন করতে পারেন, কিন্তু যে জিনিসটা কালচারে পরিণত হয়ে যায় একটা সোসাইটিতে, তার থেকে বেরিয়ে আসা কিন্তু ইজি না, কোনোভাবেই ইজি না। একটা উদাহরণ দিই, মানে কয়েকদিন আগে একটা টক শোতে জার্নালিস্টদের, আপনি নিজে এই সেক্টরে আছেন, জার্নালিস্টদের তাদের জার্নালিজম সম্পর্কে, যে এখন তো সরকারের এত চাপ নাই, তারপরও কি আমরা সেরকম জার্নালিজম পাচ্ছি কি না। তাই বলছি সরকারের চাপ নাই, কিন্তু মব টবের ভয় আছে, কিন্তু আমরা ধরে নিলাম মবের ভয় নেই। আকাশ ভাই খেয়াল করুন তো, শেখ হাসিনার এই সরকারের শুরুতে একজন ইয়াং জার্নালিস্ট পাশ করে বেরিয়ে জার্নালিস্ট হয়েছে অ্যারাউন্ড 25 বছর বয়সে, তার বয়স এখন 40। সে এই সিস্টেমের মধ্যে থেকে সে জার্নালিজম বলতে কি শিখেছে, তার গ্রুমিং কি হয়েছে। এই গ্রুমিং নিয়ে আপনি যখন ওকে ছেড়ে দেন যে তুমি মুক্ত হও, মুক্ত সাংবাদিকতা করো, ও পারবে না, ফর গডস সেক, বিলিভ মি। মুক্ত কি জিনিস সেটাই তো সে জানে না, তার গ্রুমিং হয়েছে সাংবাদিকতা এরকম। একটা আমলা
যেই ছেলেটা ম্যাজিস্ট্রেট হিসাবে জয়েন করেছে সে এখন ডিসির পর্যায়ে চলে গেছে, যে এসপি সে এখন এসপি হচ্ছে, ও জানে যে এসপি হচ্ছে সে জানে হলো আমার কাজ হলো পেটাও তুমি মানুষকে। এখন নতুন সরকার আসলো, ওর ইনস্টিংক্ট কিন্তু ওরকম, আপনার কিছু করার নাই, ইট বিকেম এ কালচার। শেখ হাসিনার সময় রিপিটেডলি কথাটা বলতাম যে শেখ হাসিনা থাকার সবচেয়ে বড় ভয় আমার কাছে যেটা, সেটা হচ্ছে এই যে ফ্যাসিবাদ সম্পর্কে একটু বলে রাখি, আমি কিন্তু শেখ হাসিনাকে, এটা আমি বারবার বলি, সর্বোচ্চ 18 পর্যন্ত ফ্যাসিবাদী মনে করি। 18 থেকে শেখ হাসিনা একটু আটারলি একটা মাফিয়া রেজিম হয়েছে, ওর কোনো বয়ান টয়ান আর কিছু ছিল না, কোনো কিছু না, ও জাস্ট খুন করে ফেলবো তোমাকে, আমি মেরে ফেলবো, এই তো আমি মনে করি টেক্সট বুক এক্সাম্পল অফ মাফিয়া রেজিম 18 থেকে। সেটা যাই হোক, ওই ধরনের ব্যবস্থা যখন থাকে ওটা ট্রিকল ডাউন করতে থাকে, ওটা সমাজের মধ্যে ঢুকে যায়, ব্যক্তির মধ্যে ঢুকে যায়। যখন ঢুকে যায় থিংস আর নট দ্যাট ইজি অ্যাট দ্যাট মোমেন্ট। যে সমাজ মনে করে আমার সন্তান বিসিএস চাকরি গিয়ে রাতারাতি বাড়ি গাড়ি বানাবে, আপনি সেই সমাজে আমলাতন্ত্রকে, ঘুষকে ব্লেম করেন কিভাবে? ইউ ক্যানট ডু দ্যাট, এটা পারেন না, কারণ এটা এই জায়গায় চলে গেছে। এখন কেন এটা বাড়ছে আমি একটু বলি। এই সরকারের সময় এটা বাড়ছে এবং আমি বিশ্বাস করি যখন একটা নির্বাচিত সরকার আসবে আমলাদের এই এটা একটু কমে আসবে, কারণ এই মুহূর্তে এই সরকারের তো আসলে কোনো বেজ নাই। এই সরকার ক্ষমতায় আছে, সে ভেবেছিল ছাত্রদেরকে মাঠে রেখে টেকে, এবং ডক্টর ইউনূস ডিড ওভার এস্টিমেট যে স্টুডেন্টরা মনে বিরাট কিছু, স্টুডেন্টদের পেছনে যত লোক এসছে, শেখ হাসিনা পতনের সাথে সাথে প্রায় সবার মূল উদ্দেশ্য হয়ে গেছে, ও বাড়ি ফিরে চলে গেছে। সো রাস্তায় তেমন লোকজন নাই, এনসিপি অল্প কিছু মাঝে মাঝে তাকে সাপোর্ট দেয় পেছন থেকে জামাত এবং কিছু ইসলামিস্ট। সো এখন যেহেতু আমলারা দেখেছে এই সরকারের আসলে কোনো শক্তি নাই, তখন আমলারা তাদের ইচ্ছে মতো এই কাজগুলো করছে। এটা বেড়েছে, এটা আমি আমার বন্ধুদের কাছ থেকেও শুনেছি। আবার একটা নির্বাচিত সরকার যার জেনুইন ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় আসে, আপনি দেখবেন এটা আবার কমে যাবে। এবং আমরা ক্রমাগত এই ধরনের নির্বাচিত সরকার, আমরা পরের স্টেপে আসে বলবো, ওটা করতে করতে গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো হবে, কারণ সোসাইটিকে পাল্টাতে হবে। জি, রেজাউল করিম রনি, রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক কয়েকটা বৈঠক হলো, সেখানে একটা ধারণা পাওয়া গিয়েছে যে মানে খুবই শীঘ্রই, সেটা 4-5 দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে। পত্রপত্রিকায় লিখেছে যে যেহেতু জুলাই 1 বছর পূর্তি হচ্ছে, 5 তারিখে হয়তো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন, সেখানে হয়তো একটা নির্বাচনী রোড ম্যাপ বা তারিখ ঘোষণা করতে পারেন। তার মানে কি এটা আমরা প্রত্যাশা করতে পারি যে নির্বাচন সরকার যেটা বলেছে ফেব্রুয়ারিতে, সে নির্বাচনটা হতে যাচ্ছে? দেখেন, আমি পার্সোনালি নির্বাচন নিয়ে শুরু থেকে বলছি যে নির্বাচন নিয়ে আমি কোনো শঙ্কা দেখি না, কারণ আপনি দীর্ঘ 15, 16, 17 বছর এমন একটা ফ্যাসিস্টিক কাঠামোর মধ্যে ছিলেন, তো তারপরে আপনি এটার উৎখাতের পর একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবেন, তো নির্বাচন ছাড়া আর কি পথ আছে? এবং আমি মনে করি একটা ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব বা ভোটাধিকার নিশ্চিত করা যাবে এরকম একটা নির্বাচন অনুষ্ঠানই হলো সবচেয়ে বড় সংস্কার। এটা যদি এই সরকার করতে পারে, এটা হলো সমস্ত সরকারের বাপ মা হবে এটা। কারণ হলো আপনি সংস্কার প্রক্রিয়াকে অলরেডি একটা আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে, এই যেটা একটু আগে আলোচনা করলাম যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সলিডারিটি আপনার অর্জন হয়েছিল, যেভাবে জনগণের সাথে থাকার কথা ছিল অভ্যুত্থানের এন্টার শক্তিগুলোর, হ্যাঁ, পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল শক্তিগুলোর, নন পলিটিক্যাল মানে নতুন দল যারা করছে তাদেরকে বলতেছি, সেটা না করে আপনি যখন ক্ষমতার কাঠামো পরিবর্তন বা সংস্কার এবং সেখানে পরবর্তী সময়ে কে কীভাবে আপনার নিজেদের দিকে রাখতে পারবেন ক্ষমতাটাকে, সেইটার একটা প্রতিযোগিতা আলাপ আলোচনায় ব্যস্ত হচ্ছেন। বাই দিস টাইম জনগণ কিন্তু এলিয়েনেটেড বা বিচ্ছিন্ন ফিল করছে পুরো প্রক্রিয়ার সাথে, যেটা আওয়ামী কাঠামোর সাথে তো কোনো তফাৎ নাই। এখানে রাজা উজির মারতেন, আপনারা এখানে বৈশা, আপনার এত বড় সংস্কার কমিশন এত করছেন, একটা কৃষি প্রধান দেশ, কৃষি সংস্কার কমিশন নেই, শিক্ষা নিয়ে খবর নেই। সো আপনার এগুলো তো আপনার ইমিডিয়েট, শোনেন, পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ নট থিওরি, ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। বড় বড় তত্ত্বকথা কপচাইয়া, হ্যাঁ, আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার করে আপনি অনেক কিছু কইরা ফেলবেন, এই সমস্ত কথা ভাই বললেন না, মানুষ এগুলো বিশ্বাস করে না, এগুলি প্র্যাকটিক্যালি হয় না, করা যায় না। প্র্যাকটিক্যালি যেটা করা যায়, আপনি ক্ষমতার সাথে জনগণের সম্পর্ক কীভাবে কায়েম করবেন সেই জায়গাটা করেন। দেখেন অভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটনাটা কি ঘটছে, ঘটনা ঘটে হলো, আমি নির্বাচনের কথা বলছিলাম, সেটা যদি একটু ধারণা দেন। সেই নির্বাচনের ক্ষেত্রে, তাহলে নির্বাচনের ক্ষেত্রে শুরু থেকেই কোনো সংকট ছিল না, বরং এখানে সংস্কার এবং কথা বিভিন্ন সময় বলা হয়, হ্যাঁ, ছিল না, প্র্যাকটিক্যালি ছিল না, কিন্তু সংকটটা অ্যারাইজ করা হয়েছে। কিভাবে অ্যারাইজ করা হয়েছে? নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করাইয়া এবং এইখানে একটা নন পলিটিক্যাল প্রক্রিয়াকে শক্তিশালী করা, মূলধারা করা, মানে হলো বিএনপি চাঁদাবাজ, জামাত যুদ্ধ অপরাধী, এনসিপি দুর্নীতিবাজ, হ্যাঁ, তাহলে ভালো কে? ভালো হলো নন পলিটিক্যাল এনজিও গভর্নমেন্ট, তাই না? এনজিও প্রজাতন্ত্রী,
বাংলাদেশ সরকার। এই যে হামিদ কারজাই মডেল, এটা তো আমরা জানি। আমরা বলছি অভ্যুত্থানের পরে রাজনীতি লাগবে, এবং সেই রাজনীতির সাথে তার রাজনীতি মানে কি? রাজনীতি মানে হলো গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি, কথাটার মানে হলো জনগণের সাথে ক্ষমতার সম্পর্ক তৈরি করা। তো সেটা আপনি নির্বাচন ছাড়া কিভাবে করবেন? জি, তার মানে আপনি বলছেন নির্বাচনের কোনো আশঙ্কা দেখছেন। আপনি আপনার কাছে আবার আসবেন। শুরুতে আমি যেটা বলছিলাম যে এখানে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, বরং আমাদের যেটা নিয়ে কাজ করা দরকার, কথা বলা দরকার, রাজনৈতিক দলগুলো এবং সরকার তারা এই নির্বাচনটাকে এমনভাবে ফ্যাসিলিটেট করুক যাতে জনগণের ভোটাধিকারের ব্যাপারটা, যেটা এতদিন ধরে ডিউ ছিল, নতুন ভোটার পুরাতন ভোটার মিলায়া যেখানে ভোট দেওয়ার একটা পরিবেশ আমাদের ছিল না, ফলে আমরা এমন একটা ভোট দেওয়ার অবস্থার মধ্যে যেতে চাই যাতে ভোটাধিকার যে নাগরিকের সার্বভৌমত্ব ক্ষমতা প্রয়োগের একটা মাধ্যম, উইপন, অস্ত্র, সেইটার পাওয়ারটা যেন রিগেইন হয়, সেটা যেন রিস্টোর হয়। জি, ডাক্তার জাহিদুর রহমান, আপনি কি মনে করেন যে আমরা কি তাহলে ফেব্রুয়ারিতে একটা নির্বাচন পেতে যাচ্ছি, এবং সেই নির্বাচনটা বারবার সরকার থেকে যেটা বলেছে বিশেষ করে ডক্টর ইউনূস, যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে? আমি ঝুঁকি দেখছি, কিন্তু আমি মনে করি নির্বাচনটা হবে। আচ্ছা, কেন হবে সেটা বলি। ভালো নির্বাচনই হবে। কেন? আমাদের এই দেশের সন্তান ডক্টর মুস্তাক খান, ইকোনমিস্ট, সোয়াসের প্রফেসর, ওনার একটা তত্ত্ব আমি খুব বিশ্বাস করি, এবং সংস্কারের সাথে এই আলোচনা আমাদের আনতে হবে। আসলে আমরা অনেকে মনে করি আমরা কনস্টিটিউশন লিখে দিয়ে দিলে বাংলাদেশ অসাধারণ ডেমোক্রেটিক কান্ট্রি হয়ে যাবে, আমরা যদি চমৎকার সব আইন লিখে ফেলি, সবাই পাগলের মতো সংস্কার করে করে এসব মনে করছেন। আমি মনে করি না, আমি একেবারেই মনে করি না, কারণ প্রচুর এভিডেন্স দেওয়া যায় অসাধারণ কনস্টিটিউশনের দেশও ভালো চলে নেই তুলনামূলক। সাউথ আফ্রিকা বেস্ট কনস্টিটিউশনগুলোর একটা, খুব ভালো চলছে না। যাই হোক, ডক্টর মুস্তাক খুব ইন্টারেস্টিং একটা আর্গুমেন্ট আনেন, সেটা হচ্ছে উনি ওনার পিএইচডি থিসিসে উনি দেখলেন যে 1960s-এ পাকিস্তান আর সাউথ কোরিয়া মোটামুটি একই রকম পলিসি নিয়েছিল, মানে কতগুলো এক ধরনের অলিগার্ক তৈরির চেষ্টা, যেমন সাউথ কোরিয়াতে স্যামসাং ওই সময় বড় হয়েছে, কিন্তু দেখলো ওই মডেলটা সাউথ কোরিয়ায় কাজ করেছে কিন্তু পাকিস্তানে কাজ করেনি। পাকিস্তানে এরকম বড় বড় একটা শিল্পগোষ্ঠী দাঁড়িয়েছিল, সরকার পেট্রোনাইজ করেছিল। কেন? এটা খুঁজতে গিয়ে উনি ওনার পিএইচডি থিসিসটা করেন, এবং হি গট হিজ পিএইচডি, এবং এটাকে অনেক এলাবোরেট করে উনি এখন অনেক কথা বলছেন। আমি দর্শক যারা শুনছেন, আমি সাজেস্ট করবো ডক্টর মুস্তাকের তত্ত্ব ইউটিউবে পাওয়া যায়, বাংলাদেশে উনি বক্তৃতা করেছেন বাংলায়, কেউ দেখে নিতে পারেন। উনি বলছেন একটা সমাজে আসলে একটা পাওয়ার ব্যালেন্স ম্যাটার করে, যে সব মানে বিবাদমান পাওয়ারের পক্ষগুলো আছে, তারা যদি কোনো একটা ইকুইলিব্রিয়াম পয়েন্টে কোনো কিছু মেনে না নেয় তাহলে সেটা সাস্টেইন করবে না। আমাদের মতো এই ধরনের দেশগুলোর কথা, সেই তত্ত্ব থেকে আমি ধার করে বলি ফেব্রুয়ারিতে এই কারণে নির্বাচন হবে, আমাদের পাওয়ার সেন্টার যেগুলো আছে তারা নির্বাচন চায়। কারা কারা আছে? পলিটিক্যাল পার্টির মধ্যে বিএনপি, জামাত সেকেন্ড পার্টি, কিন্তু জামাতের শক্তি বিএনপির সাথে আসলে যদি আমরা তুলনা করি ভোটের বা মাঠের কিছুই না। সেনাবাহিনীকে আলাদা করে বলাতে অনেকে রাগ করেন, কিন্তু আমাদের এই তর্কে ঢুকছি না। এই মুহূর্তে সেনাবাহিনীর একটা ডিফারেন্ট এন্টিটি আছে, এটা পোস্ট 5 আগস্ট আছে, কিছু করার নেই, এটা মেনে নেই। সেনাবাহিনী এখন পর্যন্ত এই চিফের অধীনে নির্বাচন চায় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ব্যবসায়ী কমিউনিটি অত্যন্ত ফেড আপ, মানে ইভেন ফেব্রুয়ারিতে যাওয়াতেও ক্ষোভ প্রকাশ করেছেন। আমি ব্যক্তিগতভাবে এরকম বড় মাঝারি ব্যবসায়ী চিনি, ছোট ব্যবসায়ীদের অবস্থা খারাপ, কারণ আমাদের ইকোনমি তো ভালো না, আমাদের ডোমেস্টিক কনজাম্পশন কমে যাচ্ছে। আমাদের IMF বা ওয়ার্ল্ড ব্যাংক বলছে জিডিপি গ্রোথ 3 এর নিচে নেমে যাবে। সো এটার প্রভাব সব জায়গায় পড়ছে, ছোট দোকানদারও তার বিক্রি কমে যাচ্ছে, সাধারণ মানুষের অবস্থা। সো ব্যবসায়ী কমিউনিটি ইলেকশন চায়, সিরিয়াসলি চায়। বাংলাদেশের সিভিল সোসাইটি অনেক ডিক্লাইন করেছে, এটা ধ্বংস হয়েছে। আমি সেই সোকল সিভিল সোসাইটির কথা বলছি। সিভিল সোসাইটি বলতে আওয়ামী লীগের সময় কিছু ছিল না, কিন্তু এরপরও যে নতুন একটা সিভিল সোসাইটি তৈরি হওয়ার প্রবাবিলিটি তৈরি হয়েছে, এটার মধ্যে একটা অংশ প্রচুর সংস্কারের আলাপ করছে, কিন্তু তারাও নির্বাচনটাকে পেছানোর দিকে যাচ্ছে না। তারা ইলেকশন হবে কিন্তু সংস্কারটা করতে হবে। আর আরেকটা অংশ মনে করেন যে সংস্কার ভালো যতটুকু হয় ভালো, এটা খুব বেশি চাপাচাপি করে ফেলা না। রনি যেটা বললেন আমিও সিরিয়াসলি মনে করি, একটা ভালো নির্বাচন হলো সবচেয়ে বড় সংস্কার। এই সংখ্যাটা বাড়ছে। সো সমাজের এতগুলো ফোর্স যখন, সবচেয়ে পাওয়ারফুল ফোর্স যখন একত্র হচ্ছে, অন্য পাশে সরকার, অন্তত ডক্টর ইউনূসের সদিচ্ছা আছে আমরা ধরে নিই, সরকারের একটা অংশ, সাথে 2-1টা ছোট পার্টি এবং কিছু ব্যক্তি, কিছু রহস্যময় পুরুষ টুরুষ নাকি আছে, তারা ইলেকশন চায় না। আর যদি আমরা ধরি 2-1টা বিদেশি শক্তি ইলেকশন চায় না, যদি আপনি যোগ করেন আপনি দেখবেন এই ব্যালেন্স হবে না। সো ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে, কিন্তু হয় না যে আপনি তার সাথে ডিলুশনের মধ্যে বসবাস করেন যখন ক্ষমতায় থাকেন। শেখ হাসিনা তো 5 তারিখ সকালেও মনে করেছে তুমি আরো কয়টা বেশি গুলি করো, আমি ক্ষমতায় থাকতে পারি, মিলিটারিকে বলছেন।
সবাই বুঝতে পারছে উনি ক্ষমতায় নেই, তার ছেলে তার বোন সবাই তাকে বোঝাচ্ছে, কিন্তু উনি মনে করছেন ক্ষমতায় থাকতে হবে। সো ক্ষমতার ডিলুশনে কিছু কিছু মানুষ কিন্তু কিছু কেওস এবং এনার্কি তৈরির চেষ্টা করবে, এবং সেটা নিরাপত্তাকে ভিত্তি করে। কারণ এই আওয়াজটা মাঠে আনা হচ্ছে, ফলে দেখবেন বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ করার চেষ্টা হবে। এবং এটুকু বলে রাখি, আমি আশা করি শেষ পর্যন্ত তারা এই হটকারিতা দেখাবেন না। আমি একটা ঝুঁকির জায়গা দেখি, নির্বাচন প্রতিহত না হোক। জামায়াত এবং এনসিপি যদি কোনো কারণে বলে আমরা নির্বাচনে যাব না, দ্যাট মে বি এ রিয়াল প্রবলেম। কারণ তখন বিএনপির সাথে অ্যালাইন্ড দলগুলো, এবং তারা এর আগে সম্ভবত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে ফেলার চেষ্টা করবে। তাহলে দেখবেন মাঠে বিএনপি এবং তার অ্যালাইন্ড দল ছাড়া আর কেউ নেই, তখন ওই নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে। আচ্ছা, সেটা একটা ঝুঁকির কথা বলছেন। আর জনকেউ রনি, এই নিয়ে আপনি বলছেন যে নির্বাচন আসলে আপনার কোনো আশঙ্কা দেখেন না, কিন্তু সরকার থেকে যেটা বলা হয়েছে যে প্রতীত শক্তি গণ্ডগোল লাগিয়ে ভোট ভণ্ডুলের চেষ্টা করছে, আপনি সেই আশঙ্কা কতটা দেখেন? এবং সত্যি যদি সেটা করে, সরকার এবং আমাদের যে অপরাপর রাজনৈতিক দল তারা সেই ব্যাপারে সচেতন আছে কিনা এবং সেটাকে মোকাবেলা করা যাবে কিনা? ওকে, জাহেদ ভাই যেখানে শেষ করলো এখান থেকে শুরু করি। এনসিপি এবং জামাতের সাথে যে নতুন জোট এর কথা শোনা যাচ্ছে, এরা যদি নির্বাচন বর্জন করে তাহলে প্রধান উপদেষ্টা যে কথা বললেন যে একটা কিছু কিছু উশৃঙ্খল শক্তি যখনই আমরা নির্বাচনের দিকে আগাই তখন পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে এই অস্থিতিশীল করার চেষ্টা যারা করে তাদের অংশ তো তারাও হবে, অবশ্যই হবে, অ্যাকর্ডিং টু প্রধান উপদেষ্টার বক্তব্য। আমি তো যতটুকু রাজনীতি বুঝি। তাহলে এইবার এই রিস্ক তারা নিবে কিনা, এনসিপি এবং জামাতের পক্ষে এই রিস্ক নেওয়া সম্ভব কিনা? আমার ধারণা হলো সম্ভব না। এই ব্লেম তারা নিবে না, কারণ আপনি গণতান্ত্রিক বার্গেইন করার জন্য এগুলো করছে। কিন্তু আপনার ইকুয়েশন যে জায়গায় দাঁড়াচ্ছে, প্রধান উপদেষ্টা যখন বলছেন আমি নির্বাচনের দিকে যখনই আগাই তখন দেশি বিদেশি শক্তি এসে ষড়যন্ত্র, কেওয়াস, মানে গণতান্ত্রিক যে কোনো মূল্যে গণতান্ত্রিক উত্তরণ বাধাগ্রস্ত করা সম্ভব হবে না, আমরা ঠেকাবো, মানে উনি কিন্তু এই ব্যাপারে পজিশন নিচ্ছে। ফলে এই পজিশনটা বিরুদ্ধে গিয়ে এনসিপি বা জামাত রাজনীতি করলে যেটা হবে, তাকে এই রাজনীতির এখানে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, নির্বাচনবিহীন ক্ষমতার রাজনীতি যেটা, সেটা তো আওয়ামী মডেল। তাহলে বিএনপির জোট একদিকে যারা নির্বাচন চাচ্ছে, বিএনপি সমমনা দল, সরকার, ডক্টর ইউনূস, সরকার পুরো অংশ কিনা আমি জানি না, ডক্টর ইউনূস পার্টিকুলারলি ধরি, এটা একটা। এবং জাহেদ ভাই যেগুলো বললেন অন্যান্য বড় স্টেক যারা আছে এবং নানা সেক্টর, ব্যবসায়ী এবং অন্যান্য সাধারণ জনগণ, সোকল সিভিল সোসাইটি। তাহলে এর বাইরে নির্বাচন চাচ্ছে না যে অংশটা, সেইটা শুধুমাত্র আওয়ামী মডেলের মধ্যে যারা থেকে যাচ্ছে তারা। আরেকটা হলো নির্বাচন যদি না হয় সুবিধা কার? সুবিধা হলো এখন যারা চাঁদা নিচ্ছে তাদের। তার মানে বিএনপিকে যদি ধরেন আপনি ক্লাসিক্যাল চাঁদাবাজদের দলের উদাহরণ যদি দেন, আবার বিএনপি তো নির্বাচন চায়, তাহলে এখন যারা নির্বিঘ্নে চাঁদাবাজি করতেছে, নির্বাচন না হলে তো সবচেয়ে সুবিধা তাদের। কারণ এই অবস্থার মধ্যে তো তারা আপনাদের কি ভ্যাকুয়ামের মধ্যে তারা ঢুকে গেছে। এমনি হোক, যে দলের তরফ থেকে হোক, বিএনপির নামে হোক, এনসিপির নামে হোক, জামাতের নামে হোক, এই দখল, চাঁদাবাজ, নিজেদের লোককে ক্ষমতার বিভিন্ন পদে বসানো, তাহলে এই প্রক্রিয়ার মধ্যে যারা অলরেডি এম্পাওয়ার্ড, যারা ক্ষমতায়িত, যারা ক্ষমতার ভাগের মধ্যে আছে, তারা চাইবে না যে নির্বাচন হোক। তার মানে নির্বাচন না চাওয়া অংশটা আপনি কোনোভাবেই একটা ভালো বাংলাদেশ চায় এটা প্রমাণ করতে পারছেন না। তাহলে নির্বাচন চাওয়াটাকে যে এতদিন একটা কি বলবো যে একটা অপরাধের পর্যায়ে নিয়ে গেলেন, যে নির্বাচন চাইলে আপনি জুলাইয়ের গাদ্দার হয়ে গেলেন, এই রেটরিক্সটা কিভাবে সমাজে তৈরি হইল সেটা আপনার বুঝতে হবে। দেখেন, আওয়ামী লীগ আমাদের সবচেয়ে বড় ক্ষতি যেটা করছে, যারা ধরেন পরিবারের সদস্য হারাইছে, গুম হয়েছে, খুন হয়েছে, এটা একটা অপূরণীয় ক্ষতি। কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়েছে, যে আলোচনাটা আমরা করি, সেটা হলো আমাদের সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে দিচ্ছে। ধরেন আপনার এই শোতে এসে আমি যেটা বলছি, ধরেন আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এই জেনজি অভ্যুত্থান যদি না ঘটতো, বাংলাদেশের কোনো ফিউচার ছিল না। এই অভ্যুত্থানটা অ্যাট দ্য সেম টাইম মোরাল আপরাইজিং। এই ভিক্টিমহুডের মধ্যে দিয়ে একটা মোরাল ঐক্য হয়েছে যে এই অন্যায় মানব না আমরা। কিন্তু মোরাল ঐক্য হইল, সমাজের যে মোরাল ফ্যাব্রিকটা আওয়ামী লীগের আমলে নষ্ট হয়ে গেছে, এইটা তো রিস্টোর হয় নাই। ফলে এবার আপনি একটা ডেমোক্রেটিক সোসাইটি চান, রাষ্ট্র চান, কিন্তু ডেমোক্রেটিক কালচার তো আপনি প্র্যাকটিস করতেছেন না, আপনি প্র্যাকটিস করতেছেন আওয়ামী কালচার। এই জন্য আওয়ামী লীগকে একটা নফসানিয়াত বলছিলাম, যে আপনি যেই দলই করেন আপনি আওয়ামী লীগ হইতে পারেন, পটেনশিয়াল আওয়ামী লীগ হইতে পারেন। তো ফলে এই জন্য আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতি আমাদের যেটা করছে, আমাদের সমাজের মোরাল ফ্যাব্রিকটা ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলছে। আমাদের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা কী ছিল? এই যেখানে বলছিলাম না, জীবনের সফলতাকে বিসিএস চাকরি, সুন্দরী মেয়ে বিয়ে করা, চিকন ছেলের ভাত খাওয়া, 2টা বাচ্চা নেওয়া, সকাল বিকেল হাঁটাহাঁটি করা, ডায়াবেটিস, মরে যাওয়া, এটা কোর্স প্যাকেজ লাইফের। এর বাইরে আর জীবনে কোনো ভিশন নাই তার।
তার হিউম্যান এসেন্সটাকে রিয়েলাইজ করার আর কোনো রকম কোনো প্রচেষ্টা নাই তার। ইউনিভার্সিটিগুলো বিসিএস কোচিং সেন্টারে পরিণত হয়েছিল। এখানে শিক্ষা একটা মূর্খতার একটা গর্বের জায়গায় চলে গেছিল। শিক্ষার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক ছিল না। একটা ডিগ্রি ফ্রিক একটা জেনারেশন তৈরি হয়েছিল, জিপিএ 5 ট্যাব মিলে এমন একটা অবস্থা। হ্যাঁ, ফলে এই পুরা নেশন, এটা তো কোনো রকম কোনো সম্ভাবনা ছিল না যদি এই জেনারেশন রক্ত দিয়া জীবন দিয়া সে তার মোরাল আপরাইজিং না ঘটাইতো। এবার মোরাল আপরাইজিং যে ঘটাইছে, এইটার আলোকে একটা রাষ্ট্র একটা রাজনীতি কায়েম না করতে পারলে আপনি তো আগের জায়গায় থেকে যাবেন, সেটা নিয়ে তো হাউকাউ করার কিছু নাই। ফলে এখন মূলত যে জায়গাটা আমাদের মানে গুরুত্ব দিতে হবে সেটা হলো 5 তারিখের পর আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার, রাজনীতি দরকার। কিন্তু আপনাকে ইনায়া বিনায়া এমনভাবে আলোচনাগুলো করা হয়, নির্বাচন চাইলেই আপনি অভ্যুত্থান বিরোধী, তারপর হলো আপনি সংস্কারের ব্যাপারে ক্রিটিক করলে আপনি তো রাষ্ট্র, আপনি কি বলে ফ্যাসিবাদের দূষর আবার অমুক দেশের চর তমুক দেশের ইয়া হয়ে যাবেন। তার মানে কি, আপনার পুরা আলোচনাগুলোর মধ্যে দেখবেন যে পলিটিক্যাল প্রসেসটা আন্ডারমাইন করা হচ্ছে, জনগণকে আন্ডারমাইন করা হচ্ছে। আপনি জনগণকে গুরুত্ব না দিয়ে কোনো সংস্কারের তো কোনো গুরুত্ব থাকতে পারে না। জি, অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর রহমান। অন্য একটা প্রসঙ্গে আসি, আমরা আলোচনা শেষ করব, আপনি এটা বলবেন, তারপরে রনির কাছে শুনে আমরা শেষ করব। সেটা হলো, সম্প্রতি একটা সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ডানপন্থী রাজনীতির উত্থান তিনি দেখছেন এবং এতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এখন ডানপন্থী রাজনীতির উত্থান কি আসলেই আশঙ্কার বিষয়? মানে একটু ডিফাইন করতে হবে। সারা পৃথিবীতে ডানপন্থী রাজনীতি আছে। ডানপন্থী রাজনীতি বিভিন্ন কিছুকে ভিত্তি করে হয়। যেমন ট্রাম্প একটা ডানপন্থী রাজনীতি করেন, তার হোয়াইট সুপ্রিমেসি, ওর সাথে ধর্ম সেভাবে নাই, মূলত একটা রেশিয়াল সুপ্রিমেসি। ভারতে আবার ধর্মভিত্তিক ডানপন্থী রাজনীতি আছে, হিন্দুত্ববাদী। আমাদের এখানে ধর্মভিত্তিক ডানপন্থী রাজনীতি, এবং ডানপন্থাও কিন্তু একটা স্পেকট্রাম। ডানপন্থা একটা হার্ডকোর মনোলিথিক বিষয় না, অনেক রকম ডানপন্থা আছে। প্রাথমিকভাবে আমরা যদি ভাগ করি, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল যে ফ্রেমওয়ার্ক সেটা মেনে রাজনীতি করে এরকম কিছু দল আছে যারা নির্বাচনে যায়, ভোট করে। আবার কিছু রাজনৈতিক দল আছে যারা এই প্রসেসটাকে হারাম বলে, গণতন্ত্র। এক্সট্রিম বা ফার রাইট একটা গ্রুপ আছে পৃথিবীতে। এখন ফার রাইটেরও উত্থানের যথেষ্ট মানে টেন্ডেন্সি আছে, এবং আমাদের দেশে ফার রাইটের উত্থানের একটা বড় কারণ আমাদের উল্টো পাশে বিজেপির থাকা। মানে আপনি বিজেপি যখন হিন্দুত্ববাদী রাজনীতি করবে, অ্যান্টাই মুসলিম, তখন সেটার একটা রিয়াকশন আমাদের এখানে তৈরি হওয়ার, ভারতেও হতে পারে, আমাদের এখানে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এখন ডানপন্থা যদি কনস্টিটিউশনাল ডানপন্থা হয়, দ্যাটস কোয়াইট ওকে, এটা থাকবে, এটা থাকে, এবং সে ভোটে আসবে, ভোট থেকে যাবে। কিন্তু আমাদের এখানে এক্সট্রিম যে ডানপন্থা, র্যাডিক্যাল রাইট বা ফার রাইট, সেইটার উত্থানের প্রবণতাও দেখছি আমরা। আমার কাছে ওইটা র্যাদার খুবই অ্যালার্মিং। আর আমি আমাদের যে ট্রেডিশনাল যে কনস্টিটিউশনাল ডানপন্থা, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, আমি সেই জায়গায় আসবো। তো ওইটা যদি হয়, ওইটা তো 5 আগস্টের পরবর্তী সময়ে যথেষ্ট দেখেছি আমরা। তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের শোরগোল বেড়েছে, এটা হয়তো আগেই ছিল কিন্তু শোরগোল বেশি করতে পেরেছে, এবং সরকার খুব টাফ ব্যবস্থা নিতে পারে নাই। বহু ক্ষেত্রে তারা এই কাজগুলো করেছে। সো এটা নিশ্চিতভাবে অ্যালার্মিং। এবং আমি একটা জিনিস কথা বলতে চাই, মানে আমরা তো বিচ্ছিন্ন দ্বীপ না, এবং আমরা যদি গ্লোবাল পলিটিক্স এবং জিও পলিটিক্স না বুঝি, আমরা আসলে এই জটিল পৃথিবীর মধ্য দিয়ে যেতে পারবো না। আমি প্রায় এই উদাহরণ দেই, ইরাক ধ্বংস করার জন্য ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন লাগে নাই, জাস্ট একটা ন্যারেটিভ তৈরি করে ইরাক ধ্বংস করে দেওয়া গেছে। আর আমাদের তো ন্যারেটিভটা তৈরি করার মতো কিছু সাবস্ট্যান্সিয়াল এভিডেন্স আছে, সাবস্ট্যান্টিভ এভিডেন্স আছে, আপনি এগুলো করতে পারেন। একটা শত্রু দেশ আছে ভারত, ভারতীয়দের শত সমালোচনা করি না কেন, তাদের সফট পাওয়ার অকল্পনীয় রকম বেশি, গ্লোবাল মিডিয়ার বিরাট একটা অংশ তাদের দখলে আছে, এই ন্যারেটিভ তৈরি করে ফেলবে। সো ঝুঁকি আছে। আমি বলছি না বাংলাদেশে ফার রাইটটা অনেক শক্তিশালী হয়ে গেছে। শেষ করবো এটুকু দিয়ে, সময় বেশি নাই। আমাদের যারা কনস্টিটিউশনাল পলিটিক্স করেন, দুটো বড় মানে তুলনামূলকভাবে বড় দলের নাম বলি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদেরকে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে। তারা উভয় শরিয়া আইনের কথা বলেন যদি ক্ষমতায় আসেন। আচ্ছা, আপনি শরিয়া আইন কায়েম করবেন, এবং শরিয়া আইন কায়েম করে আপনি ধরুন জনগণকে বললেন আমাকে ভোট দাও, আমি শরিয়া আইন কায়েম করবো, আমি ক্ষমতায় গেলেন, জনগণ আপনাকে ভোট দিয়ে এনেছে, আপনি কি এই ইলেকট্রাল প্রসেস রাখবেন? খেয়াল করি, এটা খুব জরুরি প্রশ্ন। আপনি আসলেন এবং বললেন শরিয়াতে ইলেকট্রাল প্রসেস নেই, তাই আমি কনস্টিটিউশন অ্যামেন্ড করে আমি এটা বাতিল করে দিলাম। সো আপনি বলবেন আপনার যুক্তি কি? জনগণ আমাকে চেয়েছে, আমি এসেছি। ওই রাজনৈতিক দল কি অপারেট করতে পারে? খেয়াল করুন, আমরা ওকে বলছি তোমাকে যদি জনগণ চায় আসতে দেব, ধরলাম ও আসলো, 10 বছর পর জনগণ ওকে আর চায় না, কিন্তু ওই প্রসেসটা তো বন্ধ করে ফেলতে পারে। সো আমি এই প্রশ্ন রেইজ করতে চাই
এই দলগুলো যারা ইসলামী বললেই তো আপনাকে এক ধরনের শরিয়ার কথা আসছে, আপনাকে ক্লিয়ারলি বলতে হবে আপনি আসলে কি চান না চান, কোথায় চান, কোন আইন, শরিয়া বললে কতটুকু চান, কোন আইন চান, কোরআনেরই সব আইন চান কিনা। আমাদের সব কোরআনের আইন আমাদের এখানে নাই, আমরা চুরির জন্য হাত কেটে ফেলি না, আমাদের সুদ হারাম না, কোরআনে স্পষ্টভাবে হারাম বলা আছে কোনটা কোনটা করবেন। এবং আবারও বলছি, ইলেকট্রাল প্রসেস থাকবে কিনা এগুলো সব ক্লিয়ার করতে হবে। আপনি আসবেন, এরপর বলবেন যে ইসলামী শরিয়াতে তো মানে কোনো ধোঁয়াশা রেখে না, যদি সেটা হয়, যদি উনি বলেন ম্যান্ডেট নিয়ে এসেন ভোট বন্ধ করবো, তাহলে আপনার রাজনীতির অধিকার নাই, এটা হলো জরুরি কথা। কারণ কোনো একটা দল এটা বলার রাইট রাখবে না এই প্রসেসে, তখন আপনি বিপ্লব করুন, করে পারলে ক্ষমতা দখল করুন। রনি, একই প্রশ্ন। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমি এখানে আলোচনাটা এই রাজনীতিতে রাইট উইং লেফট উইং এই আলাপটা মূলত ঐতিহাসিকভাবে শুরু হয়েছিল ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে। তো ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে যেভাবে ডিফাইন করা হয়েছিল রাইট উইংকে, ইউরোপে এখনও রাইট উইং ওইভাবে বোঝা হয়। রাইট উইং বলতে বোঝা হয় আপনার এক ধরনের এই মানে ধরেন যেই অংশটা বিপ্লব করলো ফরাসি বিপ্লবে তাদেরকে লেফট উইং বলা হলো, আর যে অংশটা আপনার অলিগার আপনার ধরেন যে পুঁজিপতি এবং ক্ষমতার কাছাকাছি থেকে গেল মানে বুর্জোয়া অংশ, সেটাকে আপনার রাইট উইং বলা হইলো, মানে ক্লাসিক্যাল উদাহরণ হিসেবে। পরবর্তী সময়ে জায়েদ ভাই ঠিকই বলছে, এটার মধ্যে এত ভেরিয়েশন আসছে এবং এত আপনার শাখা প্রশাখা গজাইছে যে ঠিক মোটা দাগে আপনি অমুক রাইট উইং তমুক লেফট উইং এভাবে বলে দেওয়া মুশকিল। তো এখন বাংলাদেশে যেটা হলো, বাংলাদেশের রাইট উইংয়ের চরিত্রটা কি? এখানে দেখেন, যদি আপনি ইসলামী ধারাকে রাইট উইং বলেন সেটা ভুল হবে, মানে গ্রসলি যদি বলেন। যেমন জামাতি ইসলাম একটা ইলেকট্রাল পলিটিক্স করে, এবং জামাতি ইসলামকে মানুষ যে ধরেন ভালোবাসে পছন্দ করে, এর কিন্তু একটা বড় কারণ ইসলামের কারণে। এমন না যে জামাতি ইসলামের ডেমোক্রেটিক প্রসেসের কারণে জামাতকে ভালোবাসে, কারণ আরও তো ডেমোক্রেটিক পার্টি আছে, ভোটের পার্টি আছে সেক্ষেত্রে। ফলে ইসলামের একটা প্রস্তাবনার মধ্যে দিয়ে সে একটা ইলেকট্রাল পলিটিক্স করতে চায়, এই কারণে জামাতকে একটা বড় অংশের মানুষ পছন্দ করে। কিন্তু এখানে ডেফিনেটলি তো, এবং সে একটা মডারেট ইসলাম করতে চায়, তার সাথে রেডিকুলেটির কোনো সম্পর্ক নেই। তো ফলে এটাকে আপনি কি এবং ইলেকট্রাল পলিটিক্স করে, ফলে এটাকে কি আপনি রাইট উইং বলবেন? এটা একটা প্রশ্ন হতে পারে। আবার এক্সট্রিম রাইট উইংয়ের কথা যেটা বলা হলো, বাংলাদেশে এটা থাকলে তো হাসিনা রেজিম এতদিন টিকার কথা না, যদি একদম মিলিটেন্ট রাইট মানে ইসলামী ফোর্স যেটা, এটা দেখা যাচ্ছে না, হাসিনার আমলে অন্তত দেখা যায়নি। এখানে যেটা আছে এটা ফ্যানাটিসিজম। এবার এই ফ্যানাটিসিজমটাকে আপনি যদি রাইট উইং বলেন, সেটা কি আপনি বলতে পারবেন কি, একটু চিন্তা করতে হবে। এবং এই ফ্যানাটিসিজম কারা তৈরি করছে? এই ফ্যানাটিসিজমকে যদি আপনি রাইট উইং বলেনও, তর্কের খাতিরে ধরে নিলাম যেটা একটা রাইট উইং আপনি বলতেছেন, তাহলে এই রাইট উইং ড্রিভেন বাই লেফট উইং। এখানে লেফট বুদ্ধিজীবী যারা তথাকথিত আপনার ধরেন যে আপনার আরবান সাধু টাধু যারা, যাদের বিভিন্ন বেশভূষা দেখে আপনি মনে করেন যে বিশাল দার্শনিক হাজির হয়েছে, জান্নাত থেকে পালাই আসছে মনে হবে দেখলে, এরাই তো এই ফ্যানাটিসিজমকে উস্কায় এখানে এই জায়গায় নিয়ে আসছে। এখন আপনার এবং এদের বন্ধু বান্ধবরাই এখন বিভিন্ন মিডিয়াতে বৈশা রাইট উইংয়ের কথা বলতেছে। বাংলাদেশে ইউরোপের সেন্সে যেটা ফ্যাসিবাদের সাথে লিঙ্ক, ওইরকম কোনো রাইট উইং নাই, থিওরিটিক্যালি আপনি বলতে পারবেন না। কেননা এইখানে তো হাসিনার আমলে 15 বছর টুপিদারি দেখলে পিটায় মারা হয়েছে, এখানে তো নির্যাতিত ছিল এই অংশটা, এবং এখানে অভ্যুত্থানের মধ্যে দিয়ে রাইট উইং শক্তিশালী হয়েছে, এবং এটা রাইট উইংয়ের অংশগ্রহণ ছিল। অভ্যুত্থান তো কোনো আইডিওলজি ছিল না, রাইট উইংও ছিল এখানে, কিন্তু কোন অর্থে ছিল? এখানকার রাইট উইং তো ভাই 15 বছরের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, তার মানবিক অধিকার, রাইটসের জন্য আন্দোলন করতেছে। ফলে ইউরোপে যেরকম রাইট উইং বলতেই একটা ফ্যাসিস্টিক আপনার ক্ষমতা কাঠামোর সাথে সংযুক্ত একটা ফোর্সকে বোঝানো হয়, বাংলাদেশের রাইট উইং তো মেইন স্ট্রিমই না, ওর তো কোনো অধিকারই ছিল না, তো তৃতীয় শ্রেণীর নাগরিক আকারে ছিল এখানে। তো ফলে সেদিক থেকে আমি শেষ করি, এই জন্য আমাদের এখানে যদি আপনি এইভাবে একটা রাইট উইংকে ডিফাইন করে ফেলেন, তাহলে আপনি এই যে ফ্যানাটিসিজমকে ব্যবহার করে স্যার আপনাকে আরও 5 বছর 10 বছর দেখতে চাই, কিয়ামত পর্যন্ত থাকেন, এই মডেল যে উস্কানো হয়, এবং নির্বাচন আসলে মাফিয়ারা ক্ষমতায় আসবে, ও নিজে যে একটা বড় মাফিয়া, এটার কোনো খবর নাই তার। ফলে এই যে জনগণকে আন্ডারমাইন করার জন্য সবসময় একটা ফ্যানাটিসিজম, একটা হুজুকেপনা উস্কায়া দিয়ে এখানে যে রাজনীতিটা করা হয় এবং ক্ষমতাটা ক্যাপচার্ড বাই এলিট রেখে দেওয়া হয়, সেই প্রক্রিয়াকে আমাদের হাত দিতে হবে এখানে। এই জন্য আমরা বলছি অভ্যুত্থানের পরে রাজনীতিটা কী হবে? অভ্যুত্থানের পর ডেফিনেটলি রাইট উইং থাকবে, ডেফিনেটলি লেফট উইং থাকবে, কিন্তু সেটা থাকবে সমাজে। ইভেন গণতন্ত্রকে আপনি যদি একটা ইডিওলজি আকারে চর্চা করেন, ইট বিকাম ফ্যাসিজম। হাসিনা একবারও তো বলে নাই আমি ফ্যাসিস্ট, সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলছে। ফলে এই জন্য আমরা বলছি রাষ্ট্র হবে ভ্যালু বেসড, ইডিওলজি থাকবে সমাজে। আমরা এমন একটা রাষ্ট্র কায়েম করতে চাই যেখানে ইডিওলজির ভিত্তিতে রাষ্ট্র আমাকে, আমার পরিচয়ের ভিত্তিতে আমাকে চিহ্নিত করবে না, বিচার করবে না, আমাকে সে ট্রিট করবে নাগরিক হিসাবে। এই জন্য আজকে আমরা যদি হরে দরে রাইট উইংয়ের কথা এভাবে বলি, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের এই সমাজে যে
একটা ফেথ ফ্রিডম ভিত্তিক রাষ্ট্র আপনার লাগবে। টুপিদারির কারণে আপনি কাউকে অসম্মানিত করতে পারেন। আবার কেউ ধরেন আপনার রবীন্দ্রসঙ্গীত করতে চায়, বা ধরেন তার যে তথাকথিত ট্রাইবাল বাঙালি সংস্কৃতি করে, একটা ট্রাইব, পাহাড়ি একটা ট্রাইব, অন্য একটা ট্রাইব, এই ধরো বিভিন্ন ট্রাইবের সংস্কৃতিও আপনার থাকতে হবে, তাদের অধিকারও থাকতে হবে, কিন্তু আপনি কোনোটার সুপ্রিমেসি চর্চা করার সুযোগ। মানে রেইনবো নেশন, রেইনবো নেশন আপনার, এটা হলো যে এটাকে বলে ভ্যালুস প্লুরালিটি। আচ্ছা, আমরা আজকে বোধহয় আর সময় দিতে পারছি না। সেই জন্য আমাদের মূল কথাটা হলো রাষ্ট্র হবে ভ্যালু বেস, ইডিওলজি মতাদর্শ থাকবে সমাজে, আপনি সমাজে ফাইট করেন যা করতে চান। ওকে, রেজাউল করিম রনি, অনেক ধন্যবাদ। ডাক্তার জায়েদুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।